জানেন যে ছাত্রদের যে নতুন একটি রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এটা যে গঠিত হলো। তো ইতিমধ্যেই দেখা যাচ্ছে যে কারো কাছে এটি একটি কিংস পার্টির তকমা পেয়ে গিয়েছে। তো আপনি কি মনে করেন যে এটি আসলেই আপনি যে সরকারটির প্রতিনিধিত্ব করছেন তাদের ছত্রছায়াতে গড়ে ওঠা একটি কিংস পার্টি যেটা অনেকে বলার চেষ্টা করতে। ওনার তরফ থেকে আমাদের তরফ থেকে ওনার কাছে কিন্তু কোনো ধরনের কোনো অর্ডার যায়নি যে না আপনি এই কাজটা করে দেন স্টুডেন্টদেরকে। উনাকে ওইখানের স্টুডেন্টরা আহত অনেকে 10-12 জন ছিলেন এবং নিহত 2 জন নিহতর শহীদের ফ্যামিলি তাকে যে প্রেসার করেন যে আমরা এক একটা নিয়োগের জন্য এক একটা বদলির জন্য অতীতের যে কোনো সময় সে 10 গুণ টাকা দিয়ে বড় বড় পদগুলোতে যারা এসেছে তারপরে ঘুষের রেট আগের চেয়ে 3 গুণ বাড়িয়ে দিয়েছে। আপনি আমি তো কথা বলছি না, নিশ্চুপ তাদের ব্যাপারে। আর যাকে আমরা দুর্বল মনে করছি তার উপরে আমরা ঝাঁপিয়ে পড়ছি। যে কজন সমন্বয়ক রয়েছেন এই সমন্বয়কদের মধ্যে নাহিদকে আমার মনে হয়েছে সবচেয়ে মৃদুভাষী, সবচেয়ে ডিসেন্ট এবং সবচেয়ে ভদ্র, কম কথা বলেন। আমরা দেখেছি নতুন একটা দল গঠন হয়েছে এনসিপি, যেটা নাহিদ নেতৃত্বে গণ অভ্যুত্থানকে নেতৃত্বের মাধ্যমে গঠন হয়েছে। এই নেতৃত্ব গঠন করার ক্ষেত্রে নাকি সরকার সহায়তা করেছে, অর্থাৎ এই দল গঠনের ক্ষেত্রে ডক্টর ইউনূসের সরকার টাকা দিয়েছে, এমন অনেক মন্তব্য এবং দাবি শোনা যাচ্ছে। এটা আসলে কতটুকু যুক্তিসঙ্গত? অবশেষে এটা নিয়ে নতুন তথ্য ফাঁস করেছেন প্রধান উপদেষ্টা সচিব শফিক আলম। তিনি নাগরিক টিভির কথা বলেছেন যে আসলে কি সরকার এখানে টাকা দিয়েছে কিনা বা সরকারের কোনো কিংস পার্টি কিনা এই নতুন দল। চলুন আমরা তার আলোচনা শুনবো, এরপর বিস্তারিত কথা বলবো। আপনি কেমন আছেন? আছি, ভালো আছি। তো জনাব শফিকুল আলম, আজকে প্রথমেই যে বিষয়টি দিয়ে শুরু করতে চাই, আপনি জানেন যে ছাত্রদের যে নতুন একটি রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এটা যে গঠিত হলো। তো ইতিমধ্যেই দেখা যাচ্ছে যে কারো কাছে এটি একটি কিংস পার্টির তকমা পেয়ে গিয়েছে। তো আপনি কি মনে করেন যে এটি আসলেই আপনি যে সরকারটির প্রতিনিধিত্ব করছেন তাদের ছত্রছায়াতে গড়ে ওঠা একটি কিংস পার্টি যেটা অনেকে বলার চেষ্টা করছে? আপনি কি মনে করেন? না, এটা বলার আগে তো আপনি দেখবেন যে এই গভর্নমেন্ট কি তাদের সাথে এমন কোনো পলিসি নিয়েছে যেটা এই পার্টিকে ফেভার করছে? সোফার কিন্তু এমন হয়নি। যেটা আছে যে আমাদের এইখানে এই ইন্টারিম গভর্নমেন্টের 2 জন এখনো স্টুডেন্ট প্রতিনিধি আছেন, বাট তারা তো নিউট্রাল, তারা তো ওইখানে যাচ্ছেন না, তারা তো ওই গভর্নমেন্টের সাথে জয়েন করেনি। এখন তারা যদি এমন কোনো দৃশ্যমান বা অদৃশ্যমান এমন কোনো পলিসি নেন যেটা মনে হচ্ছে যে ওকে তারা স্টুডেন্টদের পার্টিকে ফেভার করছেন, তখন এই অভিযোগটা আমরা নিব। কিন্তু এখন সোফার তো আপনি দেখেছেন আমাদের তরফ থেকে এমন কোনো পলিসি নেওয়া হয়নি যেটা বলবে যে আমরা এই স্টুডেন্ট এনসিপি কে আমরা সাপোর্ট করছি। আবার এট দ্য সেম টাইম আমরা আমাদের যারা 2 জন স্টুডেন্ট প্রতিনিধি এমন কোনো কাজ করেননি যেটার জন্য আপনি বলতে পারেন যে না তারা এই গভর্নমেন্টের থেকেও এনসিপি কে সহায়তা করছে। তো বোথ ওয়েতে আমরা বলবো যে আমরা আমাদের নিউট্রালিটি বজায় রেখেছি এবং আমাদের পুরো কাজটা হচ্ছে যে আমরা একটা ভালো ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করা, এবং সেই ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনে আমাদের নৈতিক দায়িত্ব এবং আমাদের মূল দায়িত্ব হচ্ছে সবার জন্য একটা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা, এবং আমরা সেই কাজটা করছি। এবং আপনার সামনে আরো দেখবেন, অবশ্যই আমরা চাই আমাদের প্রত্যেকটা অ্যাকশনকে আপনারা অবজার্ভ করেন, প্রত্যেকটা অ্যাকশনকে চুলচেরা বিশ্লেষণ করেন এবং দেখেন যে আমরা আমাদের নিউট্রালিটিকে কম্প্রোমাইজ করছি কিনা। কিন্তু জনাব শফিকুল আলম, যেটা প্রশ্ন যে কারণে আসছে সেটা হচ্ছে যে আপনি জানেন যে মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি বলেছিলেন যে ছাত্ররাই হচ্ছে গিয়ে তার নিয়োগকর্তা, এবং অন্যদিকে আমরা দেখলাম যে এই যে ডিসি কে দিয়ে যে এই দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে তারা যে গাড়ির রিকুইজিশন করালো, এটা নিয়েও কিন্তু বেশ বিতর্ক হয়েছে। আবার এমন প্রশ্ন এসেছে যে এত বড় একটা অনুষ্ঠান যে তারা আয়োজন করলো এটার অর্থ কোথা থেকে এসেছে, এই প্রশ্নও কিন্তু কেউ কেউ উঠিয়েছে। না, সবকিছু মনে করেন যে এটা আসলে লেভেল প্লেইং ফিল্ড যেটা আপনারা মেইনটেইন করতে চাচ্ছেন, সেক্ষেত্রে এটা আসলে সম্ভব এরকম হলে? না, প্রশ্ন অনেকেই তো করতে পারেন। আমাদের কথা হচ্ছে আপনি এভিডেন্সটা নিয়ে আসেন যে আমরা এমন কোনো কাজ করছি যেটা দৃশ্যত আমরা এই স্টুডেন্টদেরকে সাপোর্ট করছি বা এনসিপি কে সাপোর্ট করছি, এরকম কিন্তু এভিডেন্স নাই। আর পিরোজপুরে যে ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে যে আপনি জানেন আহত অনেক ছেলে মেয়ে, আহতদের ফ্যামিলি, আহত অনেকে এবং নিহত 2 জন তাদের পরিবার যে এবং কিছু স্টুডেন্ট লিডার যে এক ধরনের প্রেসার তৈরি করেছেন পিরোজপুরের ডিসি কে যে আপনি আমাদেরকে রিকুইজিশন করে দেন 5টি বাস। উনি আসলে বাধ্য হয়েছেন এটা করতে। ওনার তরফ থেকে, আমাদের তরফ থেকে ওনার কাছে কিন্তু
কোনো ধরনের কোনো অর্ডার যায়নি যে না আপনি এই কাজটা করে দেন স্টুডেন্টদেরকে। উনাকে ওইখানের স্টুডেন্টরা আহত অনেকে 10-12 জন ছিলেন এবং নিহত 2 জন নিহতর শহীদের ফ্যামিলি তাকে যে প্রেশার করেন যে আমরা ঢাকায় আসবো আমাদেরকে রিকুইজিশন করে যান। তো উনি রিকুইজিশন করে দিয়েছেন, কিন্তু একটা এট দ্য সেম টাইম এখানে কিন্তু সরকারের কোনো আর্থিক সংশ্লিষ্টতা নাই। সরকার এই রিকুইজিশন এই বাসগুলোকে কিন্তু সরকার কোনো পেট্রোলের টাকা দেয়নি, তার আসা যাওয়ার কোনো টাকা গভর্নমেন্ট কিন্তু দেয়নি। তো আপনি আসলে এটাকে নিয়ে অনেকে মানে ছোট একটা জিনিসকে অনেক বড় করার চেষ্টা করছে। আমরা এই জন্য কালকে ক্লিয়ারলি প্রেস কনফারেন্সে আমরা এটা আমাদের যে অবস্থান আমরা জানিয়ে দিয়েছি। ইন্টারিম গভর্নমেন্ট লেড বাই প্রফেসর ইউনূস এই পুরো বিষয়টায় কোনো ধরনের কোনো ইনভলভমেন্ট নাই। কিন্তু আপনি জানেন যে একটা কথা আছে যে মর্নিং শোজ দ্য ডে, তো এই জন্য প্রথমেই তাদের আয়োজনটা এখানে যদি প্রশ্ন করার মতো অবকাশ থাকে তাহলে কিন্তু সামগ্রিকভাবে তাদের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে কিন্তু জনগণের মধ্যে একটা ডাউট তৈরি হওয়াটা স্বাভাবিক। যেমন আপনি দেখেছেন যে তাদের ওই যে ব্যানারটা, যে মঞ্চের পাশে যে ব্যানার, সেই ব্যানারে বড় করে কিন্তু আপনি দেখেছেন যে শহীদ আবু সাঈদের ছবি তারা এই যে তাদের কার্যক্রমের মধ্যে একটা সমন্বয়হীনতা, বা আবু সাঈদের ছবি তাদের ব্যানারে আছে কিন্তু আবু সাঈদের পরিবারের একজন সদস্যকেও তারা দাওয়াত দিল না। তো এই কারণে মানে প্রশ্ন তো আসে যে তাদের ইন্টেনশন না না, এই বিষয়টা তো সত্যিকার আমরাই নয়, ওরা আবু সাঈদের ব্যানার ব্যবহার করছেন বা তার ফ্যামিলি, এটা তো ওনাদের বিষয়। এই ক্ষেত্রে তো সত্যিকারের গভর্নমেন্টের কোনো রোল নেই। গভর্নমেন্ট এই বিষয়টার মধ্যে মিনিমামও তার কোনো ধরনের ইন্টারভেনশন নাই, কোনো ধরনের কোনো সংশ্লিষ্টতা নাই। তারা একটা পার্টি করেছেন, আমরা সবাই তাদেরকে ওয়েলকাম করি। বাংলাদেশের যে কোনো যে সবাই আরো প্রফেসর ইউনূস এই একটা ইয়েতে বলেছেন যে উনি আরো ইউথরাও পারলে আরো পার্টি করুক, দেশের সবাই পলিটিক্যাল অ্যাক্টিভিজমে আসুক। বাংলাদেশে অনেকদিন ধরে পলিটিক্সে অনেকে ছিল না বলে একটা স্বৈর শাসক আমাদের উপর চেপে বসেছিল। আমরা চাই আরো অনেক বেশি পলিটিক্যাল পার্টি আসুক, সবাই বাংলাদেশে একটা ট্রু একটা পলিটিক্যাল একটা মানে কম্পিটিটিভ অ্যাটমসফিয়ার ফিরে আসুক। কিন্তু আপনি জানেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস তাদেরকে অত্যন্ত স্নেহ করেন এবং তাদের সাথে একসাথে কিন্তু কাজও করেছেন। ছাত্র উপদেষ্টা হিসেবে জনাব নাহিদ, তিনি দীর্ঘ সময় প্রায় 6 মাসের মতো তিনি কাজ করলেন একসাথে। তো কাজ করার পরেও দেখা গেল যে এখন এই নাহিদের নেতৃত্বে যে দলটি গঠিত হলো, সেই দল যদি এ ধরনের ব্লান্ডার করে তাহলে কিন্তু এর দায়ভার কিন্তু কিছুটা হলেও ডক্টর ইউনূসের কাছে আসতে পারে। যে তাহলে নাহিদ কি শিখলো? ডক্টর ইউনূসের মতো একজন এরকম ব্যক্তিত্বের সংস্পর্শে থাকার পরেও দেখা যাচ্ছে যে এই ধরনের প্রশ্নবিদ্ধ আচরণগুলো হচ্ছে। তো এর দায় তো কিছুভাবে হলেও ডক্টর ইউনূসের ঘাড়ে পড়ে, তাই নয় কি? নাহিদ যখন এই গভর্নমেন্টের মধ্যে ছিলেন তখন তার যে কোনো কাজের অবশ্যই সেটার ওনারশিপ আমাদের ছিল। এখন যেহেতু উনি একটা প্রাইভেট নাগরিক, উনি একটা পলিটিক্যাল পার্টিকে লিড করছেন, এ বিষয়ে আসলে আমার মন্তব্য করা ঠিক না। আমরা তো কোনো পার্টিরই কোনো লিডারের সম্পর্কেই আসলে আমাদের মন্তব্য করা ঠিক না। অন্যান্য অনেক পার্টি তো আছেন, আমরা তো কারো বিষয়ে কোনো মন্তব্য করছি না, তার বিষয়ে আমাদের মন্তব্য করাটা আসলে ঠিক না। আচ্ছা, তো জনাব শফিকুল আলম, আমরা দেখতে পাচ্ছি যে প্রবাসী অত্যন্ত জনপ্রিয় কিছু ইউটিউবের যারা ইনফ্লুয়েন্সার রয়েছে তারা একটা ধারণা দেওয়ার চেষ্টা করছে যে ডক্টর ইউনূসের সাথে সেনাবাহিনী বা সেনা প্রধানের সম্পর্ক নাকি ভালো না, এবং সেনা প্রধানের যে সাম্প্রতিক বক্তব্য এটা নাকি ডক্টর ইউনূসের নেতৃত্বকে চ্যালেঞ্জ করেছে, এমনও সমীকরণ কেউ কেউ টানার চেষ্টা করছে। তো আমি আসলে আপনার মাধ্যমে জানতে চাই যে ডক্টর ইউনূসের সাথে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের আসলে সম্পর্কটা কিরকম, বা বাইরে থেকে যে মানুষ অনেক ধরনের ধারণা দেওয়ার চেষ্টা করছে, আপনি আসলে এই বিষয়ে কি জানেন? খুবই সুন্দর সম্পর্ক, খুবই। উনি হচ্ছেন আর্মি চিফ এবং ওনার বস হচ্ছেন প্রফেসর ইউনূস। আপনি জানেন ইন্টারিম গভর্নমেন্টের প্রধান, আর গভর্নমেন্টের আন্ডারে তো মিলিটারি, যেই সম্পর্কটা থাকা উচিত একটা আর্মি চিফ এবং একটা সরকার প্রধানের, সেটাই আছে। এবং ব্যক্তি মানে আপনি যদি জিজ্ঞেস করেন আমি বলবো যে জেনারেল ওয়াকার একটা খুবই চমৎকার একজন মানুষ এবং উনি খুবই থরলি প্রফেশনাল একজন মানুষ। উনি জানেন আর্মিকে কিভাবে আরো বেটার জায়গায় আরো স্ট্রঙ্গার একটা পজিশনে নিতে হবে, সে কাজটা উনি করছেন। তাহলে এই যে বাইরে থেকে যে নানা ধরনের কথাবার্তা আমরা শুনতে পাচ্ছি, বা এই যে তার সাথে নাকি ডক্টর ইউনূসের একটা দ্বন্দ্ব বা এই ধরনের একটা ধারণা দেওয়ার যে চেষ্টা করা হচ্ছে, এগুলো কি তাহলে আপনি মনে করেন যে জাস্ট তারা আন্দাজের এখন একটা ভাষণ দেখে যদি অনেকে এই ধরনের কনক্লুশন ড্র করেন তাহলে তো আর আমাদের বলার কিছু নাই। হ্যাঁ, আমরা মনে করি আপনার ধৈর্য ধরেন, দেখেন, আমরা আপনারা দেখেন। আমার মনে হয় এগুলো হচ্ছে কাজে পরিচয়।
কাজটা কি হচ্ছে সেটা দেখেন। তো এবার একটু অন্য প্রসঙ্গে যেতে চাই যে হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্প এবং জেলেনস্কির তাদের যে সাম্প্রতিক একটা বাদানুবাদ হলো, এটা কিন্তু একটা ধারণা জন্ম দিয়েছে যে ট্রাম্প একটা কর্তৃত্ববাদী পুতিনকে সমর্থন করলেও গণতান্ত্রিকভাবে নির্বাচিত জেলেনস্কিকে সে সমর্থন করবে না। তো বাংলাদেশের মতো একটি দেশ যেটি হাসিনার একটা ফ্যাসিস্ট শাসনের পর একটা গণতন্ত্রের পথে প্রত্যাবর্তন করতে চলেছে, তাদের জন্য এটা একটা কত বড় অশনি সংকেত বলে আপনি মনে করেন? না, আমরা মনে করি যে ট্রাম্পের সাথে আমাদের ভালো সুসম্পর্ক হবে এবং আমাদের অলরেডি আমরা যে ধরনের তাদের কাছ থেকে যে ধরনের ফিডব্যাক পাচ্ছি, আমরা বলবো যে আমাদের সম্পর্কটা আরো সুদৃঢ় হবে এবং আমরা মনে করি যে আমেরিকার সাথে আমাদের যে এখন যে পরিমাণ ট্রেড আছে, সামনের দিনগুলোতে ট্রেড আরো বাড়বে। আমরা অনেকগুলো আমেরিকান ইনভেস্টর বাংলাদেশে এসছেন, এসে ঘুরে গিয়েছেন এবং তাদের অনেকেই সবাই বলছেন যে না, বাংলাদেশ এখন বিজনেস করার জন্য পারফেক্ট জায়গা। তারা এসে তারা বিলিয়নস অফ ডলার ইনভেস্টমেন্ট করার কথা বলেছেন। জানেন, এনার্জিতে আমেরিকান কোম্পানিগুলো খুবই ভালো। এক্সিলারেট এসছিলেন, শেভরনের চিফ এসছিলেন এবং কয়দিন আগে আরো দু একজন এসছেন যারা পাওয়ার সেক্টর এবং অন্যান্য সেক্টরে ইনভেস্টমেন্ট করতে যায়। হ্যাঁ, তো আমরা মনে করি যে ট্রাম্পের সময় ট্রাম্প কিন্তু একজন বিজনেসম্যান ছিলেন। তো ট্রাম্প জানেন যে কিভাবে দেশগুলোর সাথে ডিল করতে হয়। তা আমরা মনে করি যে উইল বি ইন এ পারফেক্ট পজিশন টু মেক এ ডিল উইথ হিম। এবং সেক্ষেত্রে যেটা হবে যে বাংলাদেশের সামনের দিনগুলোতে বাংলাদেশের সাথে ইউএস এর যে সম্পর্ক সেটা আরো সুদৃঢ় হবে। অলরেডি আপনি সাইন দেখেন, অলরেডি আমরা দেখছি যে ইউএস এর মার্কেটে আমাদের র্যাপিডলি গ্রোথ হচ্ছে। গার্মেন্টস যে পণ্যর যে এক্সপোর্টেড আপনি গ্রোথ দেখেন, র্যাপিড গ্রোথ। তো আপনি কি মনে করছেন না তাহলে যে ট্রাম্পের আচার আচরণগুলো এটা আসলে গণতান্ত্রিক ভাবে কোনো সরকারের জন্য কোনো থ্রেট নয়? না, দেখেন, ট্রাম্পের যে বিষয়টা সেটা হচ্ছে যে ট্রাম্প ইন রিলেশন টু ইউক্রেন ওইটা অন্য জিনিস। এটা ইউএস এর সাথে ইউক্রেন, রাশিয়া এবং পুরোপুরি ইউরোপের সাথে তারা যে ধরনের ফরেন পলিসি ডাইরেকশন দিচ্ছেন সেটা পুরোপুরি এইটার সাথে আসলে রেস্ট অফ দ্য ওয়ার্ল্ডের এটা মিলানোটা ঠিক না। সেটা একটা স্পেসিফিক ট্রাম্পের কিছু প্রি ইলেকশন কিছু প্রমিসও ছিল, সেই ধরনের কথা উনি বলছেন এবং সেই অনুযায়ী তারা এইটা নিয়ে তাদের নতুন করে পলিসি তৈরি করছেন। এ বিষয়ে আমাদের কোনো মন্তব্য নেই। আমরা আমাদের সাইডটা যেটা বলতে পারি, আমাদের এখানে আমরা দেখছি ইউএস এর যারা রিটেইলার, ইউএস এর যারা ব্র্যান্ড, যারা বাংলাদেশের আগে গার্মেন্টস পণ্য তৈরি করতেন, তারা অনেক অনেক বেশি অর্ডার প্লেস করছেন এবং বাংলাদেশে আমরা মনে করছি পুরো ট্রাম্পের সময়, যেহেতু উনি খুবই প্রো বিজনেস একজন প্রেসিডেন্ট, আমাদের সম্পর্ক আরো বেটার এবং আরো সুদৃঢ় হবে। আর এক্ষেত্রে ইলন মাস্ক, তাকে আপনারা বাংলাদেশে আমন্ত্রণ করেছেন বা তিনি বাংলাদেশে আসবেন এরকম একটি কথা শোনা যাচ্ছে, বা তার স্টারলিংক সেটিও আপনারা এখানে বাংলাদেশে চালু করবেন। তো এই বিষয়গুলোতে একটু আপডেট জানতে চাই, আসলে ইলন মাস্ক কি আমাদের এখানে আসবেন বা স্টারলিংক আপনারা কবে নাগাদ চালু করবেন? আমরা বলতে পারি যে স্টারলিংকের যে প্রধান এলন মাস্কের সাথে প্রফেসর ইউনুসের খুবই সুন্দর একটা ডিসকাশন হয়েছে এবং আমরা খুব সারপ্রাইজ হয়েছি জেনে যে উনি আসলে গ্রামীণ ব্যাংকের যে প্রফেসর ইউনুস গ্রামীণ ব্যাংকে কি কাজগুলো করেছেন, ওনার সোশ্যাল বিজনেস এন্টারপ্রাইজ গুলো উনি কিভাবে চালান বা কি ধরনের কাজ বাংলাদেশে চমৎকার কাজ করেছেন থ্রু আউট দ্য ওয়ার্ল্ড এবং বাংলাদেশে, এই পুরো জিনিসগুলো এলন মাস্কের খুব নখদর্পণে। ফলে ওনার সাথে যে আমি তো ওইখানে ছিলাম ওই ডিসকাশনে, যখন ওনারা ভিডিও আর ইয়েতে কথা বলছিলেন ভিডিও কনফারেন্সে, তো ওই জায়গায় আমি বলবো যে ইলন মাস্কের বাংলাদেশে আসাটা মূলত হচ্ছে আমরা চাচ্ছি যে একটা আনইন্টারাপ্টেড আমরা ইন্টারনেট ইয়েটা আমরা কানেকশন আমাদের এখানে এনশিওর করতে চাই। আপনি জানেন শেখ হাসিনার সময় বহুবার ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছে। বন্ধ করার ফলে যেটা হয় যে ব্যাংকিং সিস্টেমে এক ধরনের ডিসরাপশন তৈরি হয়। যারা বাংলাদেশের 6 লাখ ফ্রিল্যান্সার আছেন তারা এফেক্টেড হন এবং তারা অনেকে ক্লায়েন্ট হারিয়েছেন। বিকজ কোনো সব ইন্টারনেটে যেটা হয় যে তারা 24 ঘন্টায় আসলে ক্লায়েন্টের সাথে সংযুক্ত থাকতে হয়। দেখা যাচ্ছে আপনি ইন্টারনেট শাটডাউন করা মানে হচ্ছে এই সংযোগটা আর হয় না অনেক ক্ষেত্রে। এবং পুরো যেই জুলাইয়ের 18 থেকে 24 যেই ধরনের ডিসরাপশনটা তৈরি হয়েছিল, এটা থেকে অনেকে কিন্তু আর বের হতে পারেন নাই, অনেক ক্ষতি হয়ে গেছে। তো সেই লক্ষ্যে প্রফেসর ইউনুসের কথা হচ্ছে যে ওকে, আমাদের তো এখন আন্ডার সি কেবল দিয়ে আসছে, আমাদের ইয়েতে আসে, আমরা এখন একটা স্যাটেলাইট আনি
তাতে হবে কি আমাদের ইন্টারনেটটা ফ্যাসিলিটি কোনো সরকার সামনে এসে বন্ধ করার তেমন একটা সুযোগ পাবে না, যদি না সেগুলো আরো অনেক বেশি কর্তৃত্ববাদী হন বা এলন মাস্ককেও এক ধরনের ইনফ্লুয়েন্স করেন। কিন্তু আপনি জানেন এলন মাস্ক এগুলো ক্ষেত্রে খুবই প্রো প্রো লিবার্টি, প্রো ফ্রি, প্রো ইন্টারনেটের কানেকশনের ব্যাপারে উনি খুবই খুবই আমি বলবো যে কমিটেড। তো আমরা আশা করছি যে স্টারলিংকের সাথে স্টারলিংক যদি বাংলাদেশে আসেন, এটা আমাদের ফ্রিল্যান্সার, আমাদের যারা বিজনেস করছেন তাদের জন্য একটা দ্বার উন্মুক্ত করবে। যে কোনো ধরনের ইন্টারনেট ডিসরাপশন আমরা ওভারকাম করতে পারবো। তো জনাব শফিকুল আলম, হাসিনার এই ফ্যাসিস্ট শাসনটা টিকিয়ে রাখতে কিন্তু বেশ কিছু বড় বড় অলিগার্ক তারা ভূমিকা রেখেছিল, যেমন বসুন্ধরা গ্রুপ, এস আলম গ্রুপ, হামিম গ্রুপ, ওরিয়ন গ্রুপ। তো এখন দেখা যাচ্ছে যে এই সরকারের আমলে এদের সকলেই কিন্তু এখনো বহাল তবিয়তে আছে এবং দৃশ্যমান কোনো পদক্ষেপ কিন্তু তাদের বিরুদ্ধে সেভাবে নেওয়া হয়েছে সেটা বলা যায় না। তো তাহলে কি আমরা ধরেই নিব যে এদেশে এসব মাফিয়ারা এরা যখন যে সরকারি আসুক না কেন এরা পার পেয়ে যাবে? না না, কি বলেন, বেশিরভাগ অলিগার্ক গুলো কই আছে? এস আলমের সমস্ত অ্যাসেট ফ্রোজেন হয়ে গেছে, একটা জিনিসও তার নাই। এস আলমের যে ব্যাংকগুলো সেগুলো আমরা আরো নতুন যে ম্যানেজমেন্ট এসে তারা এই ব্যাংকগুলোকে রেস্কিউ করার চেষ্টা করছেন। অলরেডি ইসলামী ব্যাংক একটু বেটার জায়গায় চলে গেছে। আর আমরা অন্যান্য ক্ষেত্রে যেগুলো আছে, বেক্সিমকোর কথা বলেন বা আপনি এই যে সাইফুজ্জামান চৌধুরী জাভেদের কথা বলেন বা অন্যান্য আরো দু একজন অলিগার্ক বলেন, সবার ব্যাপারেই তো আমরা ইনভেস্টিগেট করছি। কারো কারো ক্ষেত্রে তাদের অ্যাসেট ফ্রোজেন হয়ে যাচ্ছে, তারা বিদেশে কিভাবে টাকাটা পাঠিয়েছে সেই ট্রেলটা আমরা ধরে ধরে এগোচ্ছি। আমরা এরকম 12 জনের কে আমরা শনাক্ত করেছি যে এদের প্রত্যেকটা কিভাবে তারা বাংলাদেশে টাকা বানিয়ে কিভাবে বিদেশে তারা নিয়ে গেছেন, কিভাবে তারা ডাকাতিটা করলেন এবং ডাকাতির শেষ যে এই টাকাগুলো লুটের টাকাটা কোথায় যে শেষ পর্যন্ত ঠেকেছে। এই জন্য আমরা কাজ করছি, এই জন্য ইন্টারন্যাশনাল এক্সপার্ট আমরা হায়ার করছি এবং টপ লিগাল ফার্মকে হায়ার করছি। এবং আমরা আশাবাদী যে আমরা এটার একটা, আমাদের যতদিন আমরা এইখানে গভর্নমেন্টে আছি, এটার একটা সুনির্দিষ্ট আমরা একটা কাজ করে যেতে পারবো। কিন্তু গণতন্ত্রের পক্ষে থাকা একজন অত্যন্ত জনপ্রিয় সিনিয়র সাংবাদিক তিনি যখন মুখে তুলে একটা শীর্ষ অলিগারকে কেক তুলে খাইয়ে দেন, তখন সেই অলিগার্কের বিরুদ্ধে কি আপনারা পদক্ষেপ নেওয়ার মতো আর কোনো সাহস পাবেন? এটা একটু জানতে চাই। দেখেন, একজন, এটা হচ্ছে মানুষের রুচির উপরে, আপনার রুচিতে যদি এটা করে, আমরা এটার ব্যাপারে, উনি প্রাইভেট সিটিজেন, এই বিষয়ে আসলে সরকারের একজন কর্মকর্তা হয়ে এটা আসলে আমার বলা ঠিক না। আচ্ছা, কিন্তু আপনারা কি মনে করেন না যে এই ধরনের দৃষ্টান্ত দেখলে এটা কি এক ধরনের আপনাদেরকে একটা মেসেজ দেওয়া হচ্ছে যে দেখো এই লোক কিন্তু আমাদের সাথে আছে, অতএব তার বিরুদ্ধে তোমরা ব্যবস্থা নিও না? আমি এই বিষয়ে কমেন্ট করতে চাচ্ছি না, প্লিজ। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। তো আমি পরবর্তী প্রসঙ্গে যেতে চাই। স্থানীয় সরকার নির্বাচন আগে নাকি জাতীয় নির্বাচন আগে, এ নিয়ে রাজনৈতিক পরিমণ্ডলে ঐক্যমত্য নেই। তেমন অবস্থায় আপনারা কি জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন করার ব্যাপারে অনড় কিনা সেটা একটু জানতে চাই। না, এই বিষয়টা এখনো ইন্টারিম গভর্নমেন্টে কোনো ডিসকাশন হয়নি। ইন্টারিম গভর্নমেন্ট এই বিষয়টা নিয়ে আসলে এখনই ভাবছে না। ইন্টারিম গভর্নমেন্ট যেটা ভাবছে সেটা হলো যে রিফর্ম কমিশন গুলো যে রিপোর্ট 6টা সেগুলো নিয়ে তারা বসছে, যা একটা কনসেনসাস কমিশন হয়েছে। কনসেনসাস কমিশন স্লোলি সবার সাথে, সমস্ত পলিটিক্যাল পার্টিগুলোর সাথে বসে তারা এক ধরনের ডিসিশন হবে। ওইটারই এক পর্যায়ে হয়তো বা এই স্থানীয় সরকার নির্বাচন আগে না ন্যাশনাল জাতীয় নির্বাচন আগে সেই আলাপগুলো হবে, বাট এটা এখনো অনেক দূরের বিষয়। ইন্টারিম গভর্নমেন্ট এই বিষয়ে এখন পর্যন্ত কোনো মিটিংও করেনি, কোনো ডিসিশনেও আসেনি। এটা আসলে আমাদের টেবিলে আপাতত নাই। আচ্ছা, তো জনাব শফিকুল আলম, যৌক্তিক সংস্কার শেষ করে দ্রুত একটা নির্বাচনী রোড ম্যাপ চাচ্ছে বিএনপি, এবং অন্যদিকে কিছু কিছু দল তাদের নিজেদের দল গোছানোর স্বার্থেই তারা কিন্তু দ্রুত নির্বাচন চাচ্ছে না, বরং তারা চাচ্ছে যে সংস্কারের নামে যেন আরেকটা বিলম্ব করে নির্বাচনটা হয়। তো এক্ষেত্রে আপনারা আসলে কোন দলের চাওয়াটাকে বেশি প্রাধান্য দিচ্ছেন? না, আমরা কোনো দলেরই যে চাওয়ার বিষয় না, আমাদের হচ্ছে যে আমরা প্রফেসর প্রথম থেকেই বলছেন যে যদি কম সংস্কার পার্টিগুলো চায় তাহলে আমাদের ইলেকশন আমরা ডিসেম্বরের মধ্যে শেষ করতে পারবো। ডিসেম্বরের মধ্যে ইলেকশন করে আমরা হ্যান্ড ওভার করে, একটা ইলেক্টেড গভর্নমেন্টের কাছে হ্যান্ড ওভার করে আমরা চলে যাব। আর যদি না পার্টিগুলো মনে করেন যে না আরো কিছু ইলেকশন রিফর্মের দরকার আছে, সেক্ষেত্রে আরো 3 মাস ঊর্ধ্বে দেরি হতে পারে। আপনি জানেন যে বাংলাদেশের ঝড় বৃষ্টি শুরু হয়ে যায় এপ্রিল মাসের থেকেই।
এপ্রিল মে জুন মাসে শুরু হয়ে যায় হচ্ছে মনসুন, এবং ওই সময় একটানা বৃষ্টি হয়। ফলে এই সময়টা ভোটের জন্য পারফেক্ট টাইম না। তো আমাদের কাছে আসলে দুইটা সময়, একটা সময় হচ্ছে যে ইলেকশনটা হবে ডিসেম্বরের মধ্যে, আর একটা হচ্ছে যে ইলেকশনটা হবে মার্চের মধ্যে। এখন দেখা যাক আমাদের পলিটিক্যাল পার্টিগুলো কি ভাবেন এবং কি কনসেনসাস কমিশনের সাথে তাদের মিটিং এর কি ফলাফল হয় সেগুলোর। তিনি সরকার থেকে পদত্যাগ করেছেন। কেন করেছেন? এই সরকারের জমানাতে একটি রাজনৈতিক দল হবে, অনেকেই বলছেন কিংস পার্টি, হোয়াট এভার মেবি, কিন্তু সেই কিংস পার্টির পদ গ্রহণ করার জন্য তিনি পূর্ণমন্ত্রীর মর্যাদা সম্পন্ন একটি পদ, যেখানে অলমোস্ট প্রায় 2.25 লক্ষ টাকার মতো নিয়মিত বেতন এবং ভাতা আসে। তিনি কার্যত একজন ছাত্র, একেবারে প্রবীণ, এবং বয়সে আমার সন্তানের চাইতেও 2-3 বছরের ছোট। তো এই সময়টিতে তিনি যে মর্যাদা পাচ্ছিলেন, যে বেতন পাচ্ছিলেন, ভাতা পাচ্ছিলেন, এটি যে কোনো মানুষের জন্য খুবই লোভনীয়, স্বর্ণডিম্বের মতো, এবং পরিবারের মান মর্যাদা এবং ইজ্জতের জন্য এটি একটা বিশাল হাতিয়ার। এবং এরকম একটি পদে, এরকম একটি চেয়ারে মাত্র 24 ঘন্টা অতিরিক্ত থাকার জন্য অনেক মানুষ খুন খারাপি পর্যন্ত করে বসে। অর্থাৎ বড় একটি পদপদবিতে আছেন, আপনার আজকের দিন হলো শেষ দিন। কিন্তু যদি আপনার কাছে অপশন দেওয়া হয় যে আগামী আরও 24 ঘন্টা আপনি এরকম একটা লোভনীয় পদে থাকতে পারবেন, বিনিময়ে গোপনে কয়েকজনকে খুন করতে হবে, আরও অপকর্ম করতে হবে, এই সমাজে বহু লোক পাবেন যে শত শত মানুষকে খুন করে হলো 24 ঘন্টার জন্য একটি পদ তারা আঁকড়ে ধরবেন। তো সেই রকম একটি লোভনীয় পদ স্বেচ্ছায় ত্যাগ করে রাজনীতির মতো একটি ঝুঁকিময়, অনিশ্চিত এবং একটি যাকে বলা হয় যেখানে পদে পদে বিপদ এবং বিপত্তি, দুর্নাম এবং বদনাম, এরকম একটি জায়গাতে তিনি যে এলেন, এটি আমি এই বাংলায় আগে কখনো দেখিনি। ফলে তিনি সফল হবেন কি হবেন না, তিনি ভালো না মন্দ, তিনি কি করেছেন বা না করেছেন, ডাজ নট ম্যাটার। এই মুহূর্তে কেবলমাত্র উপদেষ্টার এই পদ ছেড়ে আজকের এই জায়গাটাতে তিনি এসেছেন। এজন্য বাঙালি জাতি হিসাবে আপনাকে ধন্যবাদ তাকে দিতেই হবে, এর দ্বিতীয় নজির নেই। আপনি ওয়ার্ড আওয়ামী লীগের একটা সেক্রেটারি কিংবা ছাত্রদলের যে কোনো একটা কলেজ শাখার দপ্তর সম্পাদক খুন করে ফেলেন, দেখেন সে পদ ছাড়ে কিনা। মন্ত্রী এমপির কথা তো বাদ দিলাম। তো সেখানে এই ভদ্রলোক তিনি রাজনীতি করতে এসেছেন, আর এই রাজনীতি করার এই সময়টিতে তাকে নিয়ে বিভিন্ন মহল নানা রকম যাকে বলা হয় তথ্য বিকৃতি, নানা রকম অপপ্রচার, আপনি সেটাকে প্রচার বলেন, সত্য মিথ্যা এখন যাচাই করার বিষয় নয়, কিন্তু যে বিষয়গুলো বলার চেষ্টা করছেন যে তিনি এই কয়দিন ক্ষমতায় ছিলেন এবং প্রায় 1000 কোটি টাকা তিনি লোপাট করেছেন, একেবারে ব্যানার বানিয়ে পুরো সামাজিক মাধ্যমে রীতিমতো তাণ্ডব চালানো হচ্ছে। 2 নম্বর হলো যে কি একটা আছে ক্রিপ্টোকারেন্সি, সেই ক্রিপ্টোকারেন্সির গোপন অ্যাকাউন্ট থাকে, সেই অ্যাকাউন্ট কারা কারা নাকি খুঁজে পেয়েছে, সেই অ্যাকাউন্টে তার শত শত কোটি টাকা রয়েছে মিস্টার নাহিদের, বদনাম। তারপর নাহিদের আব্বা, তিনি রামপুরার একজন সাধারণ স্কুল শিক্ষক, তিনি নাকি এই সময়টিতে সেই কত কোটি টাকা মূল্যের, 10 কোটি টাকা না 8 কোটি টাকা মূল্যের একটা বাড়ি তিনি ক্রয় করেছেন। এটা নিয়ে প্রচার চলছে, অপপ্রচার চলছে, প্রোপাগান্ডা চলছে। আর এক গ্রুপ বলার চেষ্টা করছে যে তিনি এই নাহিদের ক্ষমতাকে ব্যবহার করে সেখানে তিনি চাঁদাবাজি থেকে শুরু করে সব কিছু তিনি নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছেন এবং এই সময়ের মধ্যে সর্বনাশ করে ছেড়েছেন দেশ কাল জাতির।
এখন আমাদের সমস্যা হলো কি যে আমরা মানে কেউ যারা আর্ত মানে আঘাতপ্রাপ্ত, আর্ত বলা হয় আঘাতপ্রাপ্তকে। তো আর্তের যে আরতি, চিৎকার, কান্না, আমরা এটা শুনতে পাই না বা শুনতে পছন্দ করি না। আমরা কেউ নাহিদের সঙ্গে কথা বলবো না, তার বাবার সঙ্গে কথা বলবো না, আমরা কেউ রামপুরা যাব না, আমরা কেউ খোঁজ খবর নেব না। আমরা শুধু ওই যে গুজবগুলো রয়েছে সেই গুজবগুলো আমি যেই রকম মানুষ সেই রকম একটা ক্যানভাসে ফেলে বা সেই রকম একটা আয়নার উপরে আমার নিজের প্রতিচ্ছবি আমি যেভাবে দেখি ওভাবে নাহিদকে বা তার আব্বাকে বসিয়ে আমরা কল্পনা করছি। আর আমরা বলছি, যারা মন্দ লোক তারা বলছি, ছি ছি ছি, মানুষ এত খারাপ হয়, এত অবলা, এত কচি বয়স, এত অল্প বয়স, এই বয়সে মানুষ এত অপকর্ম করে, পুরো জীবন যার বাকি রয়েছে, শুরুতেই তার এমন অবস্থা, ভবিষ্যতে যদি ক্ষমতা পায় এ তো পুরো বঙ্গোপসাগর সহ গিলে খাবে, লানত হোক এর প্রতি। আর আফসোস, ওর কেন হলো, আমার কেন হলো না, আমার কি ওর চেয়ে কম যোগ্যতা, ও তো আমার জুতো টানার উপযুক্ত নয়। এই সকল কথাবার্তা বলে আমাদের সমাজের একটা বিরাট অংশ নিজেদের যে বিকৃত রুচি, বিকৃত চিন্তা, আমরা এটা নাহিদের উপর ঢেলে দিচ্ছি। এই গেল এক। আর নাহিদকে যারা ভালো মানুষ মনে করছেন তারা প্রায় সবাই তার পক্ষে কেউ কথা বলছেন না, চুপচাপ থাকছেন। এই যে ভালো মানুষদের চুপ থাকা বা জ্ঞানী মানুষের চুপ থাকা, এটি একটি সমাজের জন্য সবচেয়ে বড় অভিশাপ। এই পৃথিবীর যত যুদ্ধ হয়েছে বিরোধের জন্য নয়, ভালো মানুষগুলো প্রতিবাদ করেনি। এই কারণে শেখ হাসিনার পতনের চিন্তা করেন, যতটা না সালমান এফ রহমান এবং গং এস আলমরা এই কর্ম করেছেন, তার চেয়ে বেশি দায়ী মতিয়া চৌধুরী, তোফায়েল আহমেদ সাহেবের মতো মানুষ, তারা তাদের জবান বন্ধ রাখার কারণে। অর্থাৎ যদি এই মানুষগুলো বন্ধ রাখত না, মুখের জবান বন্ধ না রেখে কথা বলতো, সাবের হোসেন চৌধুরী যদি কথা বলতেন যে না আমার এটা দরকার নাই, সেলিনা হায়াত আইভি এত ভালো মানুষ, তিনি যদি শামীম ওসমানকে নিয়ে কথা বলেছেন, তিনি যদি তার নেত্রীকে নিয়ে কথা বলতেন, তাহলে এই সমস্যাগুলো হতো না। একইভাবে বিএনপির যারা ভালো মানুষ, আপনি গিয়ে দেখেন, আমরা ভালো মানুষ, মঈন খানকে ভালো মানুষ মনে করি, মির্জা ফখরুল সাহেবকে ভালো মানুষ মনে করি, আমির খসরু মাহমুদ সাহেবকে ভালো মানুষ মনে করি। আপনি চিন্তা করুন তো, তারা কি কেউ বলবে যে জনাব তারেক রহমান সাহেব লন্ডনে যে থাকেন তার মান্থলি খরচ এত টাকা, এই টাকা এই ফান্ড থেকে যাচ্ছে, সঠিক অথবা বেঠিক? অথবা এই গত 7 মাসে তারেক রহমান সাহেবের কোনো গাড়ি কেনা হয়েছে কিনা, লন্ডনে বাসার ফার্নিচার পরিবর্তন করা হয়েছে কিনা, বিএনপি অফিসের ফার্নিচার পরিবর্তন করা হয়েছে কিনা, এই গত 7 মাসে হাজার হাজার নেতাকর্মীদের বাড়িতে রং লাগলো কিনা, এই কথাগুলো যদি বিএনপির যারা নেতা রয়েছেন সৎ বলে বিবেচিত হন, তারা যদি কথা বলতেন অতীতে, তাহলে একটা 1-11 আসতো না, একটা হাওয়া ভবন তৈরি হতো না। আবার এখন যে ঘটনাগুলো ঘটছে, সবাই তেলের বোতল নিয়ে যেভাবে এগুচ্ছেন, যে মানুষগুলো কবরে যাওয়ার জন্য রীতিমতো ব্যাপক প্রস্তুতি নিয়ে নিচ্ছিল, তারা এখন রীতিমতো তলোয়ার হাতে ঘুরে বেড়াচ্ছে। তো এইরকম তলোয়ার হাতে, এক হাতে তলোয়ার আর এক হাতে মানে কি বলবো, ক্যাস্টর অয়েল, মানে তেল মালিশ করার জন্য, পিচ্ছিল সবচেয়ে তেল, সেই তেল মালিশ করার জন্য তারা ঘুরে বেড়াচ্ছে। তারেক রহমান সাহেব থেকে শুরু করে দলের যারা শীর্ষ নেতৃবৃন্দ রয়েছেন তাদেরকে ফ্ল্যাটারিং করার জন্য যে সকল শব্দ ব্যবহার করা হচ্ছে, স্বয়ং যার পক্ষে বলা হচ্ছে সে নিজে নাউজুবিল্লাহ বলতে বাধ্য হচ্ছে। এর চেয়ে লজ্জাকর, মানে ওই যে সকল নেতা, মানে যারা এই ধরনের কথাবার্তা বলেন, মূলত দলের যারা ভালো মানুষ তারা যদি এদেরকে অপমান করেন, সমালোচনা করেন, সংশোধন করেন, অবশ্যই এরা সংশোধন হবে না। তারপরেও এদেরকে যদি প্রতিহত করা হয়,
তাহলে বিএনপির যে ভবিষ্যৎ, সেই ভবিষ্যৎটা উজ্জ্বল হবে। নচেত তাদের ভবিষ্যৎ আওয়ামী লীগের মতো হবে, তাদের ভবিষ্যৎ অতীতে এই একাগারের মতোই হবে। তো যেটা বলছিলাম যে এখনো এই সময়টিতে যারা রাজনীতিতে আসছেন, এখন নাহিদ এই অল্প সময়ের মধ্যে 7 মাসের মধ্যে তিনি কয় টাকা উপার্জন করেছেন, কি করেছেন, তিনি তার একটা ব্যাংক স্টেটমেন্ট দিয়েছেন। আপনি আমরা যারা আছেন, কথা বলার আগে আমাদের কাছে তথ্য থাকতে হবে যে এটা তার একটা ব্যাংক অ্যাকাউন্ট, তার আরো 10টা ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে, এবং এটা বের করা ওয়ান টুর বিষয়। সেটি বের না করা পর্যন্ত এই ধরনের গুজব শোনা, বলা, প্রচার করা কবিরা গুনাহ। এই গেল একটা বক্তব্য। 2 নম্বরে যেটা আছে সেটা হলো যে তার শরীর নিয়ে কথা হচ্ছে, যে এই যাকে বলা হয় উপদেষ্টা হওয়ার আগে তার শরীর এরকম ছিল, উপদেষ্টা হওয়ার পর সে কেন মোটা হলো। প্রথমত হলো যে যেহেতু উপদেষ্টা হয়েছেন, চেয়ারে বসেছেন, পরিশ্রম কম হয়েছে, এই কারণে যে কোনো মানুষ, এটা ফিজিক্যালি, বায়োলজিক্যালি এই ঘটনা সবার ক্ষেত্রে ঘটবে। আপনি এখানে যদি অন্য যে কোনো একটা প্রাণীকে বসিয়ে দেন, তার মধ্যেও মেদ জমে যাবে, স্বাভাবিক ব্যাপার। 1। 2 নম্বর যেটা আছে সেটা খুবই মর্মান্তিক। সেই মর্মান্তিক হলো যে যাদের উপর শারীরিক নির্যাতন করা হয়, খুব সিভিয়ার নির্যাতন করা হয়, সেই নির্যাতনের পরে অটোমেটিক তাদের শরীর ফুলে যায়, ভীষণ রকমভাবে ফুলে যায়। এখন ওই যে ডিবি হারুনের অফিসে নিয়ে ভাত খাওয়ার কথা বলে যাদেরকে পেটানো হয়েছে, তার মধ্যে এই নাহিদও আছেন, এবং বেদম প্রহার করা হয়েছে, টানিয়ে বেদম প্রহার করা হয়েছে, এবং এই কারণে ফিজিক্যালি তার শরীর মোটা হয়ে যাবে। এটা একেবারে 100-তে 100, এবং এটা নিয়ন্ত্রণ করা যাবে না, এবং এই দায়, মোটা হওয়ার দায় তাকে মৃত্যু পর্যন্ত বহন করতে হবে। তো এখন একজন লোক পিটুনি খেয়ে তার হাড্ডির প্রত্যেকটি স্তরে স্তরে রক্ত জমাট বেঁধে গেছে, তার অনেকগুলো কোষ ভেঙে গেছে, নতুন কোষ তৈরি হয়নি, তার অনেকগুলো পেশি অচল হয়ে পড়েছে, এবং সেই অচল পেশির জায়গাগুলোতে মেডিকেল সায়েন্স অনুযায়ী সেখানে যে কর্মকাণ্ড ঘটে, সেই কর্মকাণ্ড না ঘটার কারণে সেখানে মেদ জমে গেছে। যদি এই ঘটনা হয়, আর আপনার আমার মতো যারা অশিক্ষিত মানুষ, আমরা সেটাকে মনে করছি যে ওর এত মাংস হলো কি করে, ওর এত মেদ হলো কি করে, বলেন তো কিয়ামতে কি খুব বেশি দেরি আছে? তো এই যে একজন যুবক, তার বয়স কত হবে? 25 বছর, 26 বছর, নট মোর দেন দ্যাট। 26 বছরের একজন যুবক, তিনি একটা আন্দোলন করলেন, তিনি একটা নেতা হলেন, একটা ক্ষমতার চেয়ারে বসলেন, সেখান থেকে ছেড়ে আবার তিনি একটা রাজনৈতিক দল গঠন করতে এলেন। তারপরে তিনি আপনাদেরকে চ্যালেঞ্জ জানিয়ে তিনি ব্যাংক হিসাব দিলেন। তারপর তিনি যাকে বলা হয় ব্যাংক হিসাব দেওয়ার সঙ্গে সঙ্গে তিনি আবার ঘোষণা দিলেন যে আমার নামে, আমার আত্মীয় স্বজনের নামে কেউ গত 7 মাসে কোনো সম্পত্তি ক্রয় করেনি। ইটস ওপেন চ্যালেঞ্জ। আপনি কি দেখুন তো তার মায়ের নামে, ভাইয়ের নামে, বোনের নামে, ভগ্নিপতির নামে কারো নামে কোনো দলিল হয়েছে কিনা। এটা তো আপনি ইজিলি সার্চ দিয়ে খুব সহজে নিতে পারেন। তো সেই কাজগুলো না করে আমরা সামাজিক মাধ্যমে একটা ভাইব তুলছি। অথচ নাহিদকে বাদ দিয়ে যদি সরকারের অন্য লোকদের ব্যাপারে আপনি প্রশ্ন করতেন, যারা নাহিদের বাবার চেয়েও সিনিয়র, দাদার চেয়েও সিনিয়র, এবং যাদের বিরুদ্ধে প্রমাণিত ক্যাশ ডিল হয়েছে, তো সেগুলো নিয়ে আমরা কেউ কথা বলছি না। প্রশাসনের যে সমস্ত লোক গত 7 মাসে আঙ্গুল ফুলে বটগাছ হয়ে গেছে, এক একটা নিয়োগের জন্য, এক একটা বদলির জন্য অতীতের যে কোনো সময় সে 10 গুণ টাকা দিয়ে বড় বড় পদগুলোতে যারা এসেছে, তারপরে ঘুষের রেট আগের চেয়ে 3 গুণ বাড়িয়ে দিয়েছে। আমি তো কথা বলছি না, নিশ্চুপ তাদের ব্যাপারে। আর যাকে আমরা দুর্বল মনে করছি, তার উপরে আমরা ঝাঁপিয়ে পড়ছি। যে কজন সমন্বয়ক রয়েছেন, এই সমন্বয়কদের মধ্যে নাহিদকে আমার মনে হয়েছে সবচেয়ে মৃদুভাষী।
সবচেয়ে ডিসেন্ট এবং সবচেয়ে ভদ্র। কম কথা বলেন, তার চোখের দিকে তাকিয়ে দেখেন, অন্য সবার চেয়ে তিনি নীরব এবং কম নড়াচড়া করেন। তার ফিজিক কন্ডিশন অন্য সবার চেয়ে একটু মোটা সোটা। তো এই বিষয়গুলো বিবেচনা না করে, বিশ্লেষণ না করে এই মানুষটিকে আমরা যেভাবে শেষ করে দেওয়ার জন্য চেষ্টা করছি, এটা বাংলাদেশে অন্য যে যাই করুক না কেন, আমার সঙ্গে নাহিদের কোনো কথা হয়নি, হবেও না, কোনো পরিচয় নেই। এবং এই প্রথম আমি কারো পক্ষে বা বিপক্ষে ছাত্রদের নিয়ে এই কথা বললাম। আমি এদেরকে নিয়ে কথা বলিনি, কিন্তু এখন যেভাবে চলছে, যদি আমি কথা না বলি বা আমার মতো আপনারা কথা না বলেন, তাহলে বনী ইসরাইল জাতির সেই অলি আল্লাহর মতো আমাদের অবস্থা হবে। আল্লাহ রাব্বুল আলামিন একটা জনপদে যখন এরকমভাবে গজব নাজিল করবেন, তখন গজব নাজিল করার জন্য জিবরাইল আলাইহিস সালামকে পাঠালেন। বললেন যে পুরো জমিনটা উল্টে দাও, যা আছে সবগুলো ফিনিশ করে দাও। তখন আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া আল্লাহ রাব্বুল আলামিন, ওই পাহাড়ের গুহার মধ্যে একজন লোক দীর্ঘদিন ধরে তোমার ইবাদত বন্দেগী করছে, তো জমিন উল্টেই দিলে সে তো কোনো অন্যায় করেনি, এই জনপদে কোনো খোঁজ খবরও রাখেনি, সে শুধুমাত্র তোমাকে নিয়ে ব্যস্ত আছে পাহাড়ের গুহার অভ্যন্তরে। তো তার ব্যাপারে তোমার সিদ্ধান্ত কি? সেও তো মরে যাবে এই সময়টাতে। আল্লাহ বলেন যে সবার আগে ওর উপরে এই জমিনটা উল্টাই দাও, ওর মাথার উপর উল্টাই দাও। এর কারণ হলো ওর কওম যখন বিপদগ্রস্ত, ওর কওম যখন বিভ্রান্ত, ওর নবী যখন সাহায্যের জন্য হাত বাড়াচ্ছে, ও তখন সবকিছু ভুলে আমার ইবাদত করছে, ওর ইবাদত আমার দরকার নেই। এই হলো ইতিহাস। আমরা অনেক বড়, কিন্তু ব্যক্তিগত জীবনে আমাদের অনেকের বরকত নেই। গিয়ে দেখেন শারীরিক সুস্থতা নেই, পারিবারিক শান্তি নেই, ছেলে সন্তান অমানুষ হয়েছে, সমাজের কোনো মানুষ রেসপেক্ট করে না, চেহারার মধ্যে কোনো রহমত নেই, বরকত নেই। আমরা খুব বড় পণ্ডিত ব্যক্তি, খালি সংসার ভাঙে, ঘর ভাঙে, ব্যবসা বাণিজ্য, টাকা পয়সার অভাব অভিযোগ। তো এইগুলো মূলত আমাদের কুচিন্তা, কুকর্মের ফল। আমরা অনেকে কুকর্ম করতে পারি না, কুকর্ম করার জন্য সাহস লাগে, সুযোগ লাগে, কিন্তু সহজে যে কাজটি করি সেটা হলো কুকর্মকে সমর্থন করি, আর কুকর্ম করার জন্য লালায়িত হই, আর কুকর্ম করার জন্য আমরা মনে মনে মন মস্তিষ্কে চিন্তা করি। আপনি ধর্ষণ করেন, এটা যেভাবে অপরাধ, তার চাইতে যে কোনো একটা রমণীকে মানসপটে নিয়ে ধর্ষণ করার, জেনা করার, ব্যভিচার করার যে আপনার যে চিন্তা, খুন করার যে চিন্তা, যে কোনো মানুষকে টাকা চুরি করার, কোনো পরিশ্রম না করে পদ পদবি দখল করার একই শাস্তি। ফলে কি হচ্ছে? দর্শক, আলোচনা শুনেছেন, শুনে বুঝতে পেরেছেন যে আসলে ওইটা সরকার অর্থায়ন করেছে কিনা। সরকার অর্থায়ন করার কোনো প্রশ্ন আসে না। নাই নিজে উপদেষ্টা পদত্যাগ করে তিনি এই দল গঠন করেছেন, এবং যারা ছাত্রদের প্রতিনিধি এখন সরকারে আছেন, তারা কিন্তু এখনো পর্যন্ত এই রাজনৈতিক দলের সাথে কোনো সম্পৃক্ততা নেই, এবং তারাও সেটা জানিয়েছেন। অর্থাৎ সরকার অর্থায়ন করেনি, এটা স্পষ্ট করেছেন পেশ সচিব শফিক আলম। তো আমরা এই নতুন দল নিয়ে সমালোচনা বা আলোচনা করছি, কারণ এই নতুন দল অনেকের জন্য ক্ষমতায় যাওয়ার বাধা হয়ে তৈরি হয়েছে। যারা ক্ষমতা যেতে চাচ্ছিল তাদের জন্য একটা গলার কাটা হয়ে দাঁড়িয়েছে এই নতুন দল, কারণ তাদের জনপ্রিয়তা আছে, তাদের ক্ষমতা আছে, তাদের সাহসিকতা আছে। যে সাহসিকতা গত 53 বছর ধরে রাজনীতি করতেছে এমন রাজনৈতিক দলের নেই। তো এই কারণে এই দলের অনেক সমালোচনা হবে, আলোচনা হবে, তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র হবে, কিন্তু তাদেরকে টিকে থাকতে হবে, ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে, তারপরে তারা সফলতা দেখবে, এবং আমরা চাই তারা সফলতা দেখুক।